আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আহ, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, কস্ট ফাংশন অ্যান্ড হাউ টু সেভ এ মডেল। তো এটার ফর্মাল পড়াশোনা শুরু করার আগে একটা ছোট জিনিস আমি আমার থেকে মনে হয়েছে আপনাদের এটা জানা উচিত। যে একটা মেশিন লার্নিং প্রজেক্ট আপনারা যখন স্টার্ট করবেন, এই মেশিন লার্নিং প্রজেক্ট কিংবা ধরেন যে কোনো একটা ছোট কোড বা যেমনই হোক, মেশিন লার্নিং কোনো কিছু শুরু করার আগে আপনার একটা বিষয় আমার মনে হয়েছে আপনাদের জানা উচিত বিষয়টা। তো সেই বিষয়টা হচ্ছে, যখন কোনো একটা প্রজেক্ট আপনাদেরকে দেওয়া হবে বা কোনো একটা কোড যখন আপনাদের করতে দেওয়া হবে, তখন কিছু বিষয়, যেমন ৮টা বিষয় আপনাদেরকে একটু মাথায় রাখা উচিত। ৮টা বিষয় আপনাদেরকে একটু মাথায় রাখা উচিত। মানে আপনারা যখন একটা মেশিন লার্নিং প্রজেক্ট বা একটা মেশিন লার্নিং, ধরেন যে কোনো একটা কোড আপনারা যখন স্টার্ট করবেন, তখন ৮টা বিষয় আপনাদের একটু মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। এটা বলতে পারেন আজকে আমাদের অফ টপিক, এই শুরুর দিকের এই অংশটা। তবে একটু বলে রাখা উচিত বলে আমি আপনাদেরকে বলতেছি। যখন আপনাদের কোনো একটা প্রজেক্ট দেওয়া হবে, তখন আপনাদের প্রথম কাজ হবে, আমাদের একদম শুরুর কাজ যেটা হবে সেটা হচ্ছে যে, প্রথম হচ্ছে যে লুক অ্যাট বিগ পিকচার। বিগ পিকচার এটা মানেটা কি? যখন ধরেন আপনাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হইলো, এখন সেই প্রজেক্টের মূল উদ্দেশ্য কিন্তু শুধু কোড করা এমন কিছুই না। প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা পারপাস থাকে। যখন এই প্রজেক্টটা প্রোডাকশন লেভেলে যাবে, তখন এই প্রজেক্টটার হয়তো উদ্দেশ্য থাকতে পারে যে আপনার বস চাচ্ছে যে প্রজেক্টটাতে আপনি মিনিমাম পরিমাণ ইরর আনেন, কিংবা এরকম হতে পারে আপনার বস চাচ্ছে এই প্রজেক্টটা আগেও কেউ বিল করছে, এখন বস চাচ্ছে আপনি ওর থেকে আরো বেশি অ্যাকিউরেসি আনেন। তো লুক অ্যাট দ্য বিগ পিকচার দ্বারা আমি এটাই বোঝাচ্ছি যে প্রজেক্টটার থেকে আপনাকে কি আউটকাম বের করতে বলছে সেটা আগে আপনাকে দেখতে হবে। তারপর আপনাদেরকে বুঝতে হবে এই প্রজেক্টটা যে শুরু করবেন, এখানে ডাটা অ্যাভেলেবেল কিনা। ঠিক আছে, ডাটা অ্যাভেলেবেল কিনা। ৩ নাম্বার, ডিসকভার অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য ডাটা টু গেইন ইনসাইটস। তো এই ৮টা বিষয়, মানে আমরা যখন কাজটা করি, মানে আমরা যারা মোটামুটি কোড পারি বা কোড করি, ওরা হচ্ছে যে ধরেন জিনিসগুলো করতে করতে ধরেন এদের অভ্যাস হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট চাইছি আপনাদের, যেহেতু আমি একটা ফর্মাল ক্লাস নিচ্ছি, তো সেজন্য কিছু পয়েন্ট করে আপনাদেরকে লিখে দেওয়ার কিছুই না। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে যে আপনাকে ওই মেশিন লার্নিং কোন অ্যালগরিদমটা আপনি আপনার প্রজেক্টে ইউজ করবেন, এমএল এর কোন অ্যালগরিদমটা আপনারা আপনাদের মেশিন লার্নিং এ ইউজ করবেন, সেটাই তো আপনাদেরকে দেখতে হবে। এবং ৫ নাম্বারে হচ্ছে যে আপনাদেরকে যে কোনো একটা মডেল সিলেক্ট করতে হবে। যে কোনো একটা মডেল আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এবং এটাকে কি করতে হবে? ট্রেন করতে হবে। তো মডেল কিভাবে ট্রেন করে, গত ক্লাস হয়তো আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে দেখছিলাম। সামনে আরো নতুন নতুন নিয়ে আমরা দেখব, সমস্যা নেই। এরপর ধরা যাক মডেল ট্রেনিং করার সময় আপনারা কিছু প্যারামিটার ইউজ করছেন এবং সেই প্যারামিটার দিয়ে অ্যাকুরেসি ধরেন আপনার মন মতো আসেনি, তখন আপনাদের কি করতে হবে? আপনাদেরকে টিউনিং করতে হবে। তো আপনারা যারা বিভিন্ন ধরনের ল্যাব, ভার্সিটি লাইফে বা ল্যাব করেছেন বা করছেন, তারা হয়তো দেখেন যে
কোনো কিছু যদি ঠিকমতো রেজাল্ট না পায় তখন আমরা বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে তারপর কি করে আমরা এর অ্যাকুরেসি ইমপ্রুভ করি করি। ঠিক একইভাবে এরকম এখানে আপনাদের করতে হবে। এই যে প্যারামিটার যে আপনি চেঞ্জ করতেছেন বারবার, এটার নাম হচ্ছে কি ফাইন টিউন। এটার নাম হচ্ছে কি ফাইন টিউন। তাহলে আমাদেরকে মডেলটা কি করতে হবে, ফাইন টিউনিং করতে হবে। এরপরে এটার যে সলিউশন, এটার যে সলিউশন সেই সলিউশনটা আপনাকে উপস্থাপন করতে হবে। এই সলিউশনটা আপনাকে উপস্থাপন করতে হবে যে আমার এই নিট এবং আমাদের এটার আন্ডারে করসপন্ডিং সলিউশন এত, যেমন আগে অ্যাকুরেসি ছিল এত, এখন টিউন করার পরে অ্যাকুরেসি হচ্ছে এত। এরপরে আপনাদেরকে জানতে হবে কিভাবে এই কোডটা কোল্যাবে করার পরে কিভাবে আপনি লঞ্চ করবেন এবং কিভাবে ইউজার এটাকে মনিটর করবে, কিংবা আপনি এটাকে মনিটর করবেন, কিংবা আপনার বস এটাকে মনিটর করতে হবে। এবং সর্বশেষ আপনাদেরকে হচ্ছে যে এই কোডটাকে মেনটেন করতে হবে। যেমন মেশিন লার্নিং কোডগুলো যখন প্রোডাকশন লেভেলে যায় তখন এটাকে মেনটেন করতে কিন্তু একটা বিরাট একটা মানে টাকা, মানে বলতে গেলে অর্থ এটার জন্য বরাদ্দ রাখতে হয়। এটা আপনারা যারা প্রোডাকশন লেভেল নিয়ে আইডিয়া আছে তারা হয়তো বলতে পারবেন। তো এতটুকু ছিল আমাদের অফ টপিক পড়াশোনা, মানে কিভাবে একটা মেশিন লার্নিং এন্ড টু এন্ড মেশিন লার্নিং প্রজেক্ট আপনি দেখবেন কিংবা এটা নিয়ে আগাবেন। তো আমরা এবার আমাদের মূল পড়াশোনায় ফিরে আসি। তো আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে পড়াবো, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ধরেন আমরা লাস্ট ক্লাসে লিনিয়ার রিগ্রেশন পড়ছিলাম, যে লিনিয়ার রিগ্রেশনে আমাদের মূল জিনিসটা ছিল y ইজ ইকুয়াল টু mx প্লাস c। যদি এটাকে লিনিয়ার না হয়, এখানে আরো অনেকগুলো ফিচার থাকে বা মাল্টি লিনিয়ার, তখন হচ্ছে যে আমরা এখানে দিয়েছিলাম m1x1 ডট 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 ডট, এরপরে m2, এরপরে m3, এরপরে m4, তারপর হচ্ছে c বা b, যেটাই আপনি বলেন কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে ইন্টারসেপশন, ওয়াই অ্যাক্সিসে কতটুকু ইন্টারসেপশন করছে সেটা। ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে এরকম একটা জিনিস, যে x এর মান এত দিলে y এর মান কত আসে। ঠিক আছে, এটা আমি ম্যাথটা আর করি নাই, আমি নেট থেকে একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিছি এখানে। আচ্ছা, তো এখন সরি, আচ্ছা, তো এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট জিনিসটা আসলে কি। ধরা যাক আপনার থেকে একটা টেবিল দেওয়া আছে, হ্যাঁ, ধরা যাক আপনার থেকে একটা টেবিল দেওয়া আছে, এরকম একটা টেবিল, এই যে একটা বাসার এরিয়া যদি এত হয়, এটার করসপন্ডিং প্রাইস হচ্ছে এত, এরিয়া এত হলে করসপন্ডিং প্রাইস এত, এত হলে এত, এত হলে এত। তাহলে আমাদের যদি আমরা এখানে পার্টিকুলার এখানে যদি আমরা লিনিয়ার রিগ্রেশনকে ইউজ করি, লিনিয়ার রিগ্রেশন কিভাবে ইউজ করে আমরা আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছি। তো লিনিয়ার রিগ্রেশন ইউজ করলে আমরা যদি বেস ফিট লাইনটা খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের বেস ফিট লাইনটা হবে y is equal to mx প্লাস c, যেখানে xটা হচ্ছে কি, xটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, yটা হচ্ছে তার করসপন্ডিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে বা প্রাইস, এবং m এবং c এগুলো হচ্ছে যে আপনাদের কি ভ্যারি করতেছে, m এবং c ভ্যারি করতেছে। আমরা একটা জিনিস যদি আমরা ভালো করে দেখি, x যদিও হচ্ছে আপনার আর কি বলেন, x যদিও হচ্ছে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু একটা টেবিল, যে টেবিলের মাধ্যমে আপনার মডেলটাকে ট্রেন করছেন, সেই টেবিলে কিন্তু মডেল ট্রেনের আগে আপনি কিছু x ধরে নিছেন, যার করসপন্ডিং আপনি y পাচ্ছেন। এরপরে মডেলটা ট্রেনিং হওয়ার পরে আপনি যখন ধরেন মডেল ডট প্রেডিক্ট দিয়ে কোনো কিছু একটা প্রেডিক্ট করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনারা ধরেন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এরকম থার্ড ব্র্যাকেট যা প্রেডিক্ট করতে চাচ্ছি, অর্থাৎ একটা নতুন এক্সের ভ্যালু আমরা এখানে দিয়েছিলাম 3000-এর মতো মনে হয় দিয়েছিলাম, সেটার পাশে আমরা এরকম করে মডেল ডট প্রেডিক্ট দিয়ে এরকম একটা করছিলাম, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আপনারা যখন টেবিলটা যখন এমএল মডেলে আপনি দিয়েছেন, যখন কিন্তু টেবিলের ভিতর কিন্তু একটা কমন সেন্স যদি আপনি খাটান, তাহলে বুঝতে পারবেন এক্স এর ভ্যালুর জন্য কিন্তু করসপন্ডিং একটা ওয়াই এর ভ্যালু আমরা ফিক্সড করে দিচ্ছি, অর্থাৎ মেশিনকে আমরা বুঝাচ্ছি এক্স এত হলে ওয়াই এত, এক্স এত হলে ওয়াই এত, এক্স এত হলে ওয়াই এত।
কমন সেন্স যদি আপনারা চিন্তা করেন, একটু ডিপলি যদি ভাবেন, এক্সেল ভ্যালু কিন্তু এক প্রকার ফিক্সড আছে বলে আপনারা বুঝতে পারবেন। এরপর যখন মডেলটা শিখে ফেলবে মেশিনটা, তখন আপনি বিভিন্ন ধরনের এক্সেল ভ্যালু দিয়ে, অর্থাৎ বিভিন্ন ধরনের এরিয়ার ভ্যালু দিয়ে আপনি ওইটার থেকে প্রাইসের ভ্যালুটা আপনি বের করতে পারছেন বা পারবেন। ঠিক আছে? তো এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, ধরেন ধরেন আপনি ওই আমাদের যে টেবিলটা ছিল, আগের টেবিলটা ছিল, তো এই টেবিল, এই যে এই টেবিল থেকে এরিয়া এবং প্রাইসটাকে আমরা একটা গ্রাফের মধ্যে সাজাইলাম, এবং আমরা সাপোজ ধরে নিয়েছি আমরা একটা বেস ফিট লাইন খুঁজে পাইলাম, সেটা হচ্ছে এটা, বা আমরা যে কোনো একটা লাইন নিলাম, সেটা হচ্ছে এটা। ঠিক আছে? এখন এখন দেখেন, এই এই পয়েন্ট থেকে এই লাইনের কিন্তু একটা ডিস্টেন্স আছে। কিভাবে? এই পয়েন্ট থেকে এই লাইনের একটা ডিস্টেন্স আছে, এই পয়েন্ট থেকে এই লাইনের একটা ডিস্টেন্স আছে, এই পয়েন্ট থেকেও সামান্য ডিস্টেন্স আছে, কিন্তু এই পয়েন্ট থেকে কোনো ডিস্টেন্স নেই। এই যে মেইন আমাদের যে প্রেডিক্টেড লাইন, সে লাইন থেকে আমাদের ট্রেনিং ভ্যালুগুলোর যে একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সগুলো অল টাইম একটা কি ক্রিয়েট করে, একটা ইরর ক্রিয়েট করে। এই বেস ফিট লাইনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ট্রেনিং ডাটা সেট সবগুলো এই পয়েন্টের উপরেই আছে। এরপর যখন আমরা নতুন করে কোনো ডাটা নিব, তখন আমাদের ওয়ার বিল আমরা যেগুলো পাবো, সেগুলো সবগুলো এই রেখার উপরেই আমরা পাবো। বুঝতে পারছেন কিনা আপনারা? এখন ধরেন আমাদের বেস ফিট লাইন তো এটাও হইতে পারে, আমাদের বেস, যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, আমাদের বেস ফিট লাইন তো এটাও হইতে পারে। এটা কখনোই হবে না আমাদের বেস, এটা তো কমন সেন্স। হইতে পারে আমাদের বেস ফিট লাইনটা এরকম সোজা হবে, বাঁকা হবে না, আমার লেখার সময় বাঁকা হয়ে গেছে। হতে পারে আমাদের বেস ফিট লাইনটা এরকম, হতে পারে না? এরকম তো হতেই পারে আমাদের বেস ফিট লাইনটা। তখন দেখেন আপনারা যত রকম বেস ফিট লাইনই আঁকেন, প্রত্যেকটা বেস ফিট লাইনে কিন্তু সবগুলো ডাটা সেট হোল্ড করবে না। যদি কোনো কারণে আপনার সিলেক্ট করা বেস ফিট লাইনটা সবগুলো ডাটাকে, ট্রেনিং ডাটাকে হোল্ড করে, তার মানে বোঝাচ্ছে আপনার সবগুলো ট্রেনিং ডাটা 100% আপনার মডেল কি শিখতে পারছে। এটা কিন্তু আপনার শুনে হয়তো মনে হচ্ছে যে ইয়েস, এটা আপনার মডেলের জন্য ভালো, বাট মেশিন লার্নিং এর ক্ষেত্রে সত্যি কথা যেটা, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে বলা হয় ওভারফিটিং। এই জিনিসটা করলে কি হয়, ট্রেন করার সময় আপনার মডেলটা ভালোভাবে ট্রেনিং ডাটা রিসিভ করতে পারবে, কিন্তু আপনি যখন টেস্ট করবেন তখন আর সে ভালো অ্যাকুরেসি দিবে না। এটাকে বলা হয় ওভারফিটিং। তাই ট্রেন করার সময় 95%, 97% ট্রেনিং অ্যাকুরেসি আসাটা বেটার। কিছু ইরর থাকলে কোনো সমস্যা নাই, কারণ ইরর থাকলে কম্পিউটারকে আপনি যখন টিউন করেন, তখন কম্পিউটার বুঝতে ক্যাপেবল হয় যে এইরকম ভুল হইলে ওকে এটার জন্য কি পদক্ষেপ নিতে হবে, একটা ভুল হইলে ওকে কি পদক্ষেপ নিতে হবে। তখন আপনি যেরকমই ডাটা দেন, কম্পিউটার শিখে ফেলবে যে এখানে একটা আপনার ডাটা দিয়েছেন, এটা হয়তো ভুল আছে, তো ভুল থাকলেও কি করতে হবে সেটাতে আগের থেকে কি জেনে যাবে, যার ফলে আপনার মডেলটা টেস্টিং এর সময় বেস্ট পরিমাণ কাজ করবে। এখন ধরেন যে আপনি মডেল ট্রেন করলেন এবং আপনি বেস ফিট লাইন খুঁজে পাইলেন, এটা অর্থাৎ আপনার লাইনের উপর একটা পয়েন্টও নেই, তখন মডেল কিন্তু ঠিকমতো প্রিডিকশন দিবে না। এটাকে বলে আবার আন্ডারফিট। এই আন্ডারফিটের সময় ট্রেনিং অ্যাকুরেসিও অনেক কম আসে, টেস্টিং অ্যাকুরেসিও কি অনেক কম আসে। অর্থাৎ ওভারফিটের সময় ট্রেনিং অ্যাকুরেসি একদম ম্যাক্সিমাম, টেস্টিং অ্যাকুরেসি একদম মিনিমাম। আন্ডারফিটের সময় ট্রেনিং টেস্টিং দোনো অ্যাকুরেসি মিনিমাম, কারণ এটা তো কমন সেন্স, কারণ ট্রেনিং যদি না হয় টেস্টিং তো হবেই না আপনার। তাই আপনাদেরকে একটা মডারেট লেভেলকে মেনটেন করতে হবে। অর্থাৎ মেশিন লার্নিং ট্রেনিং এর সময় এখানে মিউট করে দেন ফাহিম ফয়সাল। আচ্ছা, আপনাকে মিউট করে দিচ্ছি আমি। আচ্ছা, আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে না?
হ্যালো, কেউ একটু রেসপন্স করবেন? হ্যালো, হ্যালো। জি। আচ্ছা, তো কোথাও কনফিউশন থাকলে আমাকে আপনারা ক্লাসে বলতে পারেন, কিংবা ক্লাসে বলতে যদি সমস্যা হয় তাহলে হয়তো হোয়াটসঅ্যাপ আলাদা করে আপনাকে নক দিতে পারেন। ঠিক আছে? ধরেন কোর্স শেষ হয়ে গেলে তখন হয়তো বলাটা মুশকিল হয়ে যায়। তো একটা ক্লাস শেষ হওয়ার পরে সেই ক্লাসের কোনো সমস্যা থাকলে আপনারা সরাসরি জানাতে পারেন। আচ্ছা, তো তাহলে হয়তো আমরা ওভারফিট এবং আন্ডারফিটের বিষয়টা বুঝে গেছি। তো আমরা কিন্তু প্রতিদিনই মডেল করার সময় বা প্রজেক্ট করার সময় আমরা কিন্তু ওভারফিট আন্ডারফিট এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব, তাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন ধরেন এই লাস্ট ক্লাসে আমরা একটা বেস ফিট মডেল পাইছিলাম, এগুলো ছিল আমাদের সেই পয়েন্টগুলো। এখন সেই পয়েন্টগুলো থেকে আমাদের বেস ফিট লাইনের একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে? তো এই ডিস্টেন্সগুলোর একটা অ্যাভারেজ ভ্যালু, সেটা হচ্ছে আমাদের ইরোরকে নির্দেশ করে। অর্থাৎ এই পয়েন্টটা আমাদের প্রেডিক্টেড লাইন থেকে কতটুকু ডিস্টেন্সে আছে সেগুলো কিন্তু একটা আপনার কি বলে ইরোর। তো সেই ইরোরগুলো বলতে পারেন, আর যারা ত্রিপলিতে পড়েন কিংবা এই ধরনের পড়াশোনা করেন তারা বলতে পারেন এটাকে নয়েজ বলতে পারেন। ঠিক আছে? তো নয়েজকে ক্যালকুলেট করার জন্য আমরা সবসময় মিন স্কোয়ার ইরোর, এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। তারপর আবার অ্যাবসোলুট ইরোরও একটা আছে, সেটাও করা যেতে পারে। তা মিন স্কোয়ার ইরোরের সূত্রটা এখানে আমি নিচে দিয়ে দিছি, দেখেন। 1/n, n হচ্ছে এখানে টোটাল ডাটা পয়েন্ট। ওয়াই, ওয়াই হচ্ছে এখানে কতগুলো ফিচার, সরি ফিচার না, হ্যাঁ, এখানে কতগুলো কি আছে আপনার ফিচার না, সরি, এখানে কতগুলো মানে আউটপুট কোনটা। এক্স হচ্ছে আপনাদের ফিচার, ধরা যাক ফিচার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুকে বোঝাচ্ছি আমি, ফিচার বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, এটা একটু মাথায় রাখিয়েন। হয়তো কোনো একটা ক্লাস আমি বলছিলাম ফিচার বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু এম এবং বি। এখন একটা জিনিস আপনাকে খেয়াল করেন, লাস্ট ক্লাসে আমি যখন বেস ফিট মডেলকে খুঁজে পাইছিলাম আমি একটা এম এর ভ্যালুকে বের করছি এবং আমি একটা বি এর ভ্যালুকে বের করছি। তারপর সেই এম বি এর ভ্যালুকে আমি আবার ম্যানুয়ালি ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আমি একটা লাইনকে বেস ফিট মডেল হিসেবে সিলেক্ট করে নিছি। লাস্ট ক্লাসে যারা আপনারা করছেন হয়তো খেয়াল করবেন। এখন ধরেন আপনাদের ডাটা সেটটা 1,00,000 ডাটা সম্বলিত, তখন আপনারা কি এই জিনিসটা ম্যানুয়ালি হাতে কলমে করতে পারবেন? বা আপনারা একটা ডাটা নিলেন যেটা লিনিয়ার রিগ্রেশনের মাল্টি লিনিয়ার পোর্শনের অংশ, অর্থাৎ সেখানে অনেকগুলো এক্স আছে, অর্থাৎ সেখানে বাসা প্রাইস ঠিক করার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য বা ফিচার আছে, অর্থাৎ অনেকগুলো আপনার এক্স আছে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তখন আপনি কি এরকম ম্যানুয়ালি ক্যালকুলেশন করবেন? কখনোই না। তখন আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এমন কোনো টেকনিক ইউজ করতে হবে যেখানে এই মিন স্কোয়ার ইরোরটা সর্বনিম্ন আসে। তো মিন স্কোয়ার ইরোরটা সর্বনিম্ন আসবে, ইরোরটা সর্বনিম্ন আসবে, এবং ইরোরটা যখন সর্বনিম্ন আসবে তখন আপনাদের কি হবে, আপনাদের যেই লাইনের জন্য আপনাদের ইরোরটা সর্বনিম্ন আসছে সেই লাইনটা হচ্ছে আমাদের বেস ফিট লাইন। এখন ইরোরটা সর্বনিম্ন আমরা কিভাবে খুঁজে বের করব? আচ্ছা, আমরা একটু দেখি। ঠিক আছে? তো এখানে কিছু আছে, দিস মডেল ইজ ইনসাফিসিয়েন্ট টু ফাইন্ড বেস ফিট লাইন। এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ দ্য বেস্ট মেথড টু ফাইন্ড দ্য বেস ফিট লাইন উইথ লেস ইটারেশন অ্যান্ড ফাস্টার অ্যাপ্রোচ। কিভাবে একটু দেখি। ঠিক আছে? ধরা যাক এই যে আমরা এখানে মিন স্কোয়ার ইরোর পড়লাম কিংবা অ্যাবসোলুট ইরোর, এই ফাংশনগুলোকে আমাদেরকে বলা হবে, এগুলো আমাদের কস্ট ফাংশন। একটু মানে মাথায় রাখবেন, এই ফাংশনগুলোকে আমাদের বলা হয় যে কস্ট ফাংশন। ঠিক আছে? তাছাড়াও আরো অনেক ধরনের কস্ট ফাংশন আছে, যেমন আপনাদের হতে পারে যে ক্রস এন্ট্রপি লস, হিঞ্জ লস, তারপর হচ্ছে হুবার লস, সফটম্যাক্স কস এন্ট্রপি লস, মিন স্কোয়ার এরর, মিন অ্যাবসলিউট এরর কথা তো আপনাদেরকে শুরুতেই বলছি। তো মিন স্কোয়ার এররটা হচ্ছে যে বেস্ট মেথড। কেন মিন স্কোয়ার এররটাকে নিয়ে আপনাদেরকে আমি আজকের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা করাবো, এটার কারণ হচ্ছে মিন স্কোয়ার এররটাকে আপনারা ভার্সিটি লাইফে অনেক বেশি করে আসছেন, হয়তো আপনারা করছেন, হয়তো আপনাদের
কখন করে ফেলছে এটা আপনারা হয়তো মনে নেই বা খেয়াল করেন না কখনো। শিখার আছে, সিটি দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, করে ফেলছেন। তো এখন হয়তো দেখলে বুঝতেছেন যে মিন স্কোয়ার এররটা হয়তো আপনি কোনো না কোনোভাবে আপনার ধরেন স্ট্যাটিস্টিকের যে কোর্সটা আছে, কিংবা আপনাদের নিউমেরিক্যাল ম্যাথের যে কোর্স আছে, কিংবা আপনারা নয়েজ পড়ছেন সেখানে হয়তো ইউজ করছেন। হয়তো না, যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে আপনি ইউজ করছেন এই জিনিসটা, সেই জন্য মিন স্কোয়ার ইরোরটা নিয়ে ইয়ে করছে। মিন স্কোয়ার ইরোরটা হচ্ছে যে একটু বেশি অ্যাকুরেট বলতে পারেন, আর সবচেয়ে বেশি কমন। আচ্ছা, তো এখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টটা নিয়ে আসি। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে যে কিছুই না, গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। যে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে এক্স অ্যাক্সিসে কোনো একটা প্রবলেমের কস্ট, কোনো একটা প্রবলেমের কস্ট ফাংশনগুলো থাকে, কস্ট কস্ট ফাংশনগুলো থাকে, আর ওয়াই অ্যাক্সিসে থাকে আমাদের দুইটা প্যারামিটার। যে দুইটা প্যারামিটারের কম্বিনেশনকে আমরা বলি ওয়েট। একটু মনে রাখি, ওয়েট। ডিপ লার্নিং আমরা ওয়েট জিনিসটাকে অনেক ফ্রিকুয়েন্টলি ইউজ করব। এখানে হচ্ছে আমাদের ওয়েট। তো ওয়েটের মধ্যে আমরা দুইটা প্যারামিটার রাখবো। একটা প্যারামিটার হচ্ছে আমাদের ঢাল, আর একটা প্যারামিটার হচ্ছে আমাদের সি বা বি, যেটাই বলেন। ধরেন আমি বি ধরলাম, আমাদের ইন্টারসেপশন। ঠিক আছে? অর্থাৎ আমরা কি করব, ঢাল এবং ইন্টারসেপশন চেঞ্জ করব। ঢাল এবং ইন্টারসেপশন চেঞ্জ করলে আমাদের এক্স ওয়াই এর করসপন্ডিং ভ্যালুগুলো চেঞ্জ হবে, আমরা নতুন নতুন কস্ট ফাংশন পাবো। তো এই ঢাল এবং এটার মধ্যে রিলেশনটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মতো এরকম। এটা আমি এখানে 2D গ্রাফ আঁকতেছি। এটাকে 3D গ্রাফ কিভাবে আঁকবেন, ধরা যাক এই জায়গায় কস্ট দিলেন, এই জায়গায় কস্ট, এই জায়গায় হচ্ছে আপনার কস্ট, এই জায়গায় হচ্ছে আপনার কস্ট, এই জায়গায় হচ্ছে আপনার ঢাল এম, এই জায়গায় হচ্ছে ঢাল, এবং এখানে হচ্ছে ইন্টারসেপশন। তখন হচ্ছে যে একটা এরকম একটা ফিগার আসে আপনাদেরকে। আমি 3D ভিউটা হয়তো আঁকতে পারি নাই, কিন্তু আমি এখানে আপনাদেরকে ইমেজ আকারে দিয়েছি। একটু যদি দেখায় আপনাদেরকে, এ দেখেন এমএসি মানে এখানে কস্ট ফাংশন, এদিকে হচ্ছে এম, এদিকে হচ্ছে বি, এরকম দেখেন 3D ভিউটা হচ্ছে এরকম। ঠিক আছে? গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফাংশনটা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে? আচ্ছা, তো 2Dটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য 2Dটা মেইনলি, এটা 2D দিয়েই বুঝে পরে দিয়ে 3D ভিউটাকে দেখায়। আচ্ছা, এখন দেখেন আপনাদের মেইন উদ্দেশ্য থাকবে কি, মিন স্কোয়ার ইরোটা সর্বনিম্ন আসা। একটু ভালো করে ফোকাস করেন। মিন স্কোয়ার ইরোটা সর্বনিম্ন আসা। আমি কি বলছি, মিন স্কোয়ার ইরোর হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট কস্ট ফাংশন। অর্থাৎ মিন স্কোয়ার ইরোর সর্বনিম্ন আসা মানে হচ্ছে আপনার কস্ট ফাংশনটা সর্বনিম্ন আসা। এখন আপনারা একটু মাথা ঘামায় দেখেন, আপনারা যখন অ্যাডমিশনের সময় পরীক্ষা দিচ্ছেন বা আপনারা ইন্টার যখন ডিফারেন্সিয়েশন করছেন, তখন আপনারা মনে আছে আপনারা ডিডি যে কোনো একটা ফাংশন যখন করছেন, এটার মান ফার্স্ট ডেরিভেটিভ 0 যখন আসে, তখন আমরা ফার্স্ট ম্যাক্সিমা বা ফার্স্ট মিনিমা পাই। আপনাদের খেয়াল আছে কিনা দেখেন। অর্থাৎ কস ফাংশনটা সর্বনিম্ন আসার জন্য আমাদেরকে ওই কস ফাংশনটার যে প্রথম ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে আপনার 0 আসতে হবে। অর্থাৎ এই জায়গায় কিন্তু ফার্স্ট ম্যাক্সিমাম বা ফার্স্ট মিনিমামটা কি আসে, 0 আসে। এখন এটা ম্যাক্সিমাম না মিনিমাম সেটা ডিপেন্ড করে সাইনের উপরে, তো সেটা নিয়ে আপনাদেরকে বদার হইতে হবে না। তাহলে আপনারা বুঝবেন, আপনাদেরকে যদি কখনো প্রশ্ন করা হয় যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই জিনিসটা কেন এত সিগনিফিকেন্ট, তখন আপনারা বলবেন যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মূল যে ফিগার বা মূল যে গ্রাফ, সেটা হচ্ছে কস এবং তার করসপন্ডিং ওয়েটকে নিয়ে। এখন এটা হচ্ছে যদি আমরা 2D আকারে দেখি, তাহলে এটা হচ্ছে একটা কনভেক্স শেপের। এখন এই কনভেক্স শেপের মধ্যে কস ফাংশনের মানটা সর্বনিম্ন করার জন্য আমাদেরকে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটাকে আমাদের খুঁজে বের করতে হয়, যেখানে কস ফাংশনের ডেরিভেটিভ হয় 0, এবং সেই পয়েন্টে এম এবং বি কে নিয়ে যখন আমরা কোন একটা লাইন আঁকবো, সেই লাইনটা হবে আপনার ওই ডাটা সেটের জন্য একবারে 100% বেস্ট লাইন। হয়তো সেখানের মধ্যে সর্বোচ্চ 1 থেকে 1.5% বা 2% ইরর থাকলেও
থাকতে পারে, না থাকার সম্ভাবনাটা আরো বেশি। না থাকার সম্ভাবনাটা কি আরো বেশি, ঠিক আছে। এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আরেকটু যদি ক্লোজলি দেখেন, ধরা যাক এটা হচ্ছে আমাদের সেই 2Dটা। 3D দিয়ে বোঝানো একটু টাফ, বুঝছেন, এই কারণে 3Dটা দিয়ে বোঝাচ্ছি না, 3D আপনাদেরকে ফিগারটা দেখায় দিব। কস্ট ফাংশন, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওয়েট হচ্ছে কি নিয়ে, এম আর বি কে নিয়ে, ঠিক আছে। ওয়েট হচ্ছে এম আর বি কে নিয়ে, এটা হচ্ছে যে আমাদের সেই 2D আকারে আমরা আঁকছি। এখন দেখেন, শুরুতে আপনি এম আর বি এর একটা ভ্যালু আপনি হয়তো সিলেক্ট করলেন লাস্ট ক্লাসের মতো করে। এখন সিলেক্ট করার পরে এটা ধরেন তার করসপন্ডিং একটা কস্ট ফাংশন আসবে। কস্ট ফাংশনটা আপনি কি দিয়ে মেজার করছেন, এই যে এখানে, এই যে আপনার কস্ট ফাংশনটা এটা দিয়ে মেজার করছেন। এম এবং বি এর ভ্যালু পাইলেন, যে কোনো একটা এক্স এবং ওয়াই দিলেন, সেটার জন্য আপনার কস্ট ফাংশনটা কি পাই গেলেন, ঠিক আছে। এখন ধরেন এটাকে যখন আপনি এই জায়গায় প্লট করছেন, প্লট করার পরে আপনার পয়েন্ট আসছে এই জায়গায়, ঠিক আছে, পয়েন্ট আসছে এই জায়গায়। তো আপনি স্বাভাবিকলি বুঝতেছেন এই জায়গায় যদি পয়েন্ট আসে তাহলে সেটা আপনার বেস ফিট লাইন না। তখন আপনাদের কি করতে হবে, প্যারামিটার টিউনিং করতে হবে। অর্থাৎ আপনাদেরকে প্যারামিটার টিউন করে আপনার এই পয়েন্টটাকে আপনি চাবেন যে এই জায়গায় নিয়ে আসতে। তখন আপনি কি করবেন, আপনি আপনার প্যারামিটারটা আপডেট করবেন। এখন এখানে একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে আপনার লার্নিং রেট বা স্টেপ সাইজ যেটা। এখন ধরা যাক আপনি চাচ্ছেন এই পয়েন্টে আসতে। এখন ধরা যাক আপনি সরাসরি এখান থেকে এই জায়গায় জাম্প করলেন, ঠিক আছে, সরাসরি এই জায়গায় জাম্প করলেন। এই যে গ্যাপটা, এটাকে বলবে যে আপনার স্টেপ সাইজ বা লার্নিং রেট। এখন লার্নিং রেটটা হচ্ছে আপনার প্যারামিটার টু ডিটারমাইন দ্য লোয়েস্ট কস্ট ফাংশন। কিভাবে প্যারামিটার, একটু ভালো করে বুঝেন। ধরা যাক আপনি লার্নিং রেট বা স্টেপ সাইজ, সাধারণভাবে বুঝলেন স্টেপ সাইজ, লার্নিং রেট এখন মাথা ঢুকানোর দোকান। স্টেপ সাইজ আপনি বুঝলেন যে স্টেপ সাইজটা অনেক বড়, স্টেপ সাইজটা কি অনেক বিশাল। তখন কি হবে, আপনি যদি বড় একটা স্টেপ সাইজ নিয়ে কাজ করেন, তখন কি হবে, ধরা যাক স্টেপ সাইজ আপনি অনেক বড় নিয়েছেন, তখন কি হচ্ছে, স্টেপ সাইজটা এখান থেকে এখানে না এসে সরাসরি এখানে জাম্প করছে, এখানে জাম্প করছে। তো দেখেন আপনার বেস লাইনটা কিন্তু আপনার মাঝখানে পড়ে গেছে। তখন আপনার প্যারামিটারটাকে যতই বাড়ান যতই কমান, তখন কিন্তু আপনার এই পয়েন্টটা আর খুঁজে পাবেন না আপনি। তাই স্টেপ সাইজটা খুব সাবধানে আপনাদেরকে টিউন করে করে দেখতে হবে। অর্থাৎ বেস্ট নিয়ম যেটা, সেটা হচ্ছে যে খুব কম করে আপনার স্টেপ সাইজ বা লার্নিং রেটটাকে আপনি বাড়াবেন। এই জিনিসটা আপাতত মাথায় রাখেন, কোড করার সময় আপনাদেরকে দেখাবো। খুব কম করে আপনি বাড়াবেন, ঠিক আছে। স্টেপ সাইজটা খুব কম করে বাড়ালেন। যে প্রথমবার যখন আপডেট করলেন, তখন আপনার পয়েন্টটা আসলো এই জায়গায়, পরের বার আপডেট করলো এই জায়গায়, এরপরে আপডেট যখন করলো তখন এই জায়গায় প্যারামিটারটাকে, এরপরে আপডেট হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়। এর পরের বার হচ্ছে যে এই জায়গায়, এর পরের বার আছে কত এই জায়গায়, এর পরের বার আছে কত এই জায়গায়। তো আপনি যখন এখানে পেয়ে যাবেন, তখন আর এগুলিতে আর যাওয়া লাগবে না। বুঝতে পারছেন, এখানে যখন পেয়ে যাবেন আপনাদের এগুলো যাওয়া লাগবে না। এখন পাইছেন যে এটা কিভাবে বুঝবেন, এটা আপনাদের কোড করার সময় দেখাবো, ঠিক আছে, কোড করার সময় দেখাবো। তো বলতে পারেন এটা হচ্ছে এক ধরনের আপনার ইটারেশন মেথড। অর্থাৎ আপনি এম এবং বি এর ভ্যালুটাকে বেস্ট ফিট লাইনের ফিক্সড করার জন্য আপনি লার্নিং রেটটাকে আপনি চেঞ্জ করতেছেন। এবং আরো একটা জিনিস চেঞ্জ করতে আপনাদের কোড করার সময় দেখাবো। অর্থাৎ সহজ ভাষা বলতে গেলে প্যারামিটারটাকে চেঞ্জ করতেছে, যার ফলে আপনি এই পয়েন্টটা পাইতে পারেন। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লোয়েস্ট পয়েন্ট, যেখানে কস্ট ফাংশন কি সর্বনিম্ন, কস্ট ফাংশন হচ্ছে কি সর্বনিম্ন। তো আচ্ছা, তো এখানের মধ্যে আসলে আমরা কিছু সূত্র লিখি, এই কস্ট ফাংশনটার জন্য কিছু আমরা সূত্র লিখি। আচ্ছা, এখানে লিখলে মনে হয় বেটার হতো, আচ্ছা না থাক, সমস্যা নেই। তো আমাদের প্রথম সূত্র যেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের নিউ ওয়েট মানে কি আপনাদেরকে বলছি কিছুক্ষণ আগেই। অর্থাৎ এম ঢাল এবং ইন্টারসেকশনের কম্বিনেশন হচ্ছে যে এটা। নিউ ওয়েট সমান সমান ওল্ড ওয়েট, নিউ ওয়েট সমান সমান ওল্ড ওয়েট মাইনাস ইটা। ইটা মানে হচ্ছে আমাদের স্টেপ সাইজ বা লার্নিং রেট, ইটা মানে হচ্ছে আমাদের স্টেপ সাইজ বা লার্নিং রেট। এখন ডেরিভেটিভ অফ ওয়েট ডিভাইডেড বাই, মানে লসের সাপেক্ষে ওয়েটের ডেরিভেটিভ আপনি নিলেন,
ঠিক আছে। এখন নতুন যখন ওয়েট আপডেট করবেন অর্থাৎ প্যারামিটার টিউন কখন করবেন তখন আপনি এই সূত্রটা ইউজ করবেন এবং প্রত্যেক ক্ষেত্রে একটা নতুন ওয়েট আসবে এবং নতুন ওয়েটের করসপন্ডিং একটা নতুন কস্ট ফাংশন আসবে অ্যাকর্ডিং টু মিন স্কোয়ার ইরোর ফাংশন এবং আপনি আগের গ্রাফ অনুসারে আপনি একটা নতুন পয়েন্ট পাবেন। এটা হচ্ছে আমাদের নতুন পয়েন্ট। এরপরে আবারও আপনি টিউনিং করবেন এই সূত্র অনুসারে আবারও একটা ডাব্লিউ নিউ পাবেন। ডাব্লিউ নিউ পাওয়া মানে হচ্ছে আপনার ঢাল এবং ইন্টারসেপশন নতুন পেয়েছেন। ঢাল এবং ইন্টারসেপশন নতুন পেয়েছেন মানে এখানে একটা নতুন কস্ট ফাংশন পেয়েছেন এবং নতুন কস্ট ফাংশন পেয়েছেন মানে আপনার পয়েন্টটা আগের জায়গা থেকে এখানে জাম্প করছে। জাম্প করতে করতে একটা সময় আপনি এই পয়েন্টটা পাবেন। তবে এমনভাবে জাম্প করতে হবে যেন কখনোই এই বেস্ট এই পয়েন্টটা বা সর্বলোয়েস্ট পয়েন্টটা যেন স্কিপ করে আপনি না যান। এই জিনিসটা মাথায় রাখবেন। তো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে আপনাদেরকে আজকেই দেখাবো। আজকে একটা বড় একটা কোড হবে। বড় মানে একটু কঠিন কোডটা। তো আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবো যে এখানে কস্ট ফাংশন নিয়ে কাজ করতে অর্থাৎ আমাদের কস্ট ফাংশনের সূত্রটাই লাগবে। তো কস্ট ফাংশন সূত্র একটু যদি আবার আপনাদেরকে লিখি 1/n বা 1/m যেটাই ধরেন ডাটা পয়েন্ট 1 থেকে শুরু হবে n পর্যন্ত আর ওইটা যেটা yi মাইনাস mxi প্লাস যেহেতু আপনার স্ট্রেট লাইনের ইকুয়েশন আর যেহেতু এটা হচ্ছে আপনার মিন স্কোয়ার এররকে আমরা ইউজ করছি তাহলে কোনো একটা স্কোয়ার থাকবে অ্যাবসোলুটের সময় স্কোয়ারটা থাকে না। ঠিক আছে। তো অনেক সময় ইউটিউবে যখন আপনার ভিডিও দেখবেন আপনার অনেক সময় দেখবেন স্কোয়ারটা দেয় না তখন আপনি বুঝে নেবেন যে এটা অ্যাবসোলুট মিন অ্যাবসোলুট এরর দিয়ে করছে। তবে আমি মনে করি মিন স্কোয়ার এরর দিয়ে করাটা বেস্ট। ঠিক আছে। গড় বর্গের বর্গমূল সবসময় বেস্ট রেজাল্ট দেয়। ইন্টারে আপনারা পরে আসছেন। আচ্ছা, তো আমাদেরকে কিন্তু এই কস্ট ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে। এই যে দেখেন কস্ট ফাংশনটাকে আমাদের কি করতে হয় কস্ট ফাংশন সরি এটা না ভুল বলছি সরি এই কস্ট ফাংশনটাকে কিন্তু আমাদের ডেরিভেটিভ করতে হয়। কস্ট ফাংশনকে ডেরিভেটিভ করলেই কিন্তু আমরা এই পয়েন্টটা পাই। ঠিক আছে। তো তার জন্য আমাদের ডেরিভেটিভের সূত্রটাও লাগবে। ডেরিভেটিভ সূত্রটা যারা ম্যাথমেটিক্সে ভালো আছেন ওরা চাইলে প্রমাণ করে দেখতে পারেন। আমি নিজে কোনো প্রমাণ করিনি। মানে আপনি যখন এই ফাংশনটাকে এই মিন স্কোয়ার ফাংশনটাকে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন তখন যেটা আসে এটা আমি সরাসরি আপনাদেরকে একান্ত ম্যাথের একটা বই থেকে লিখে দিচ্ছি। i is equal to 1 থেকে এখন এটা তো ম্যাথমেটিক্স ক্লাস না যে ডেরিভেটিভ করে দেখাবো। তো মাইনাস এক্স আই কারো যদি ইচ্ছা হয় দেখতে পারেন এটা করে ডেরিভেটিভটা করে yi মাইনাস এম এক্স আই প্লাস বি প্লাস বি এরপর যখন বি এর সাপেক্ষে অর্থাৎ ইন্টারসেপশন সাপেক্ষে বি বা সি আপনারা যেটাই ধরেন এটার সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবেন তখন আসবে কত তখন যেটা আসবে এন আই হচ্ছে আপনার 1 থেকে এন পর্যন্ত প্যাটের সমস্যা করতেছে গ্রাফিক্স কার্ডটা মাইনাস ওয়াই আই মাইনাস এম এক্স আই প্লাস বি। তো এই সূত্রটা কেন লিখছি এই সূত্রটা এই কারণেই লিখছি যে এই সূত্র তিনটা আমরা আমাদের আজকের যেই কোডটা আছে সেখানে আমরা অ্যাপ্লিকেশনে এই তিনটা সূত্রের আছে। তিনটা সূত্র বলতে 2 3 4 এর আছে আর এটা তো আপনাদের বেসিক সূত্র। এই সূত্রটা দিয়ে আপনাদের ভাইভাতে কিংবা কোনো যদি এমসিকিউ রিটেন পরীক্ষা হয় জব টবে পরীক্ষা দিতে যান সেটা তখন এই সূত্র লাগবে এগুলো লাগবে না। এগুলো জাস্ট কোড করার জন্য লাগবে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আপনার কি ফার্স্ট অর্ডার এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা হচ্ছে বইয়ের ভাষা। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার আপনার ইটারেশন অপটিমাইজেশন ফার্স্ট অর্ডার ইটারেশন অপটিমাইজেশন ফাইন্ডিং দ্য কি গ্লোবাল মিনিমাইজ দ্য গোল। এই যে সর্বনিম্ন লোয়েস্ট পয়েন্টটা খুঁজে বের করা হচ্ছে আমাদের কি গোল। আচ্ছা, এখন পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে পরের স্লাইড
আচ্ছা, তাহলে আমরা একটু কোড দেখে আসি, তাহলে আমরা আমাদের জন্য বেটার হবে। কোড দেখে আসি, মানে এটার করসপন্ডিং কোডটা একটু দেখে ফেলি আমরা, তাহলে এখন গরম গরম জিনিসটা মাথায় থাকবে। ঠিক আছে, তো দেখেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তো আমাদের আজকে বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো আমরা শুরুতে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা শুরুতে যে কোনো একটা অ্যারে ভ্যালুকে, মানে এক্স এর আন্ডারে আমরা যে কোনো একটা অ্যারে ভ্যালুকে আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে। যে কোনো একটা অ্যারে ভ্যালুকে রাখতেছি, আমরা এখানে চাইলে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুকে লিস্ট আকারে রাখতে পারতাম, তবে লিস্ট থেকে অ্যারেটা একটু ফাস্টার। সেখানে আমরা অ্যারে দিয়ে কস করব। ধরা যাক 1, 2, 2, 3, 4, 5। ঠিক আছে, বাই ডিফল্ট আমরা ধরে নিছি। তো আমাদের ইয়ে করার সময়, তো মানে আমাদের নর্মাল কোড ইয়ে করার সময় এখানে কিন্তু আপনার ভ্যালুগুলো আসবে, নর্মাল ভ্যালুগুলো আসবে। ঠিক আছে, এখন y ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম np ডট অ্যারে, সেখানে হচ্ছে কত, ধরা যাক আমাদের নিলাম 6, 7, 9। এটা আপনার র্যান্ডম ধরে নিয়েছি, কোনো ইয়ে নেই। 11, 13, কোনো পেইন নেই, আপনার র্যান্ডম ধরে নিতে পারছি আমরা। তবে আমি একটা এক্সাম্পলকে ফলো করার ট্রাই করছি যেন আমাদের মানে একটা বেস্ট রেজাল্ট আসে। র্যান্ডম নিলেও কিন্তু রেজাল্ট আসবে, তো আমি বুঝবো, আপনারা হয়তো না বুঝতে পারেন, সেই জন্য আমি একটা এক্সাম্পলকে ফলো করার ট্রাই করতেছি। আচ্ছা, এখন আমরা অ্যারে কে লিখছি, এখানে লিস্ট লিখতে পারতাম, মানে এক্স লিস্ট 1, 2, 3, 4, 5, ওয়াই লিস্ট এত, তবে আমরা এখানে অ্যারে লিখছি যেন আমাদের কাজটা একটু ফাস্টার হয়, অ্যারেটা একটু ফাস্ট এক্সিকিউশন করে। আচ্ছা, এখন আমরা অ্যারে লিখছি কিন্তু আমরা অ্যারেটাকে কিন্তু ইম্পোর্ট করিনি। তো একটু আগে একটু অ্যারেটাকে ইম্পোর্ট করার দরকার ছিল আমাদের, নামপাই এস এনপি। আপনারা তো খেয়াল করছেন কেন লিখছি। ঠিক আছে, আচ্ছা, অ্যারেটাকে আমরা ইম্পোর্ট করব। এখন চলেন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা ফাংশন ক্রিয়েট করি, কারণ গ্রেডিয়েন্ট ডিসেন্টে আপনাদেরকে 4টা ফাংশন দেখাইছি, অর্থাৎ এটা আপনার একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো 4টা ফাংশনকে আমরা একটা কিছুর আন্ডারে আনবো। তো একটা কিছুর আন্ডারে যখন আপনি আনতে চান, তখন অবশ্যই আপনাদেরকে ফাংশনটা ইউজ করতে হবে, যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট এক্স ওয়াই ফাংশনটা আমরা লিখলাম। ঠিক আছে, শুরুতে আমরা এম এর কারেন্ট ভ্যালু এবং বি এর কারেন্ট ভ্যালুকে আমরা কি ধরে নিলাম, 0 ধরে নিলাম। শুরুতে এমও জিরো। ঠিক আছে, এখন আমাদেরকে এখানে ইটারেশন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, মানে ইটারেশন, অর্থাৎ আমাদের এখানে ধরে নিয়েছি আমরা এখানে 1000টা ইটারেশন ইউজ করব। ঠিক আছে, 1000টা ইটারেশন আমরা কি করব, ইউজ করব। অর্থাৎ আমাদের মডেলটা, মানে অর্থাৎ এই ফাংশনটা আমাদের এই পয়েন্টগুলো নিয়ে টোটাল 1000 বার ইটারেশন করবে। 1000 বার ইটারেশন মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে 1000টা ভাগ হবে, এবং 1000টা ভাগ না, সরি, টোটাল 1000টা ইটারেশন হবে। এবং এই 1000টা ইটারেশন মধ্যে আবার কয়টা স্টেপ সাইজ হবে আপনাদেরকে বলছিলাম, স্টেপ সাইজ বা লার্নিং রেট যেটাকে বলে, সেই লার্নিং আন্ডারস্কোর রেটটা থাকবে। আমি এবিসিডি ইউজ না করে ফুল ফর্মটাই কিন্তু ইউজ করতেছি। শুরুতে আমরা ধরে নিই 0.001 ধরে নিই, কোনো সমস্যা নেই, 0.001। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন, যেহেতু আমাদের এখানে একটা ইটারেশন, ভালো করে শুনুন, যেহেতু আমাদের এখানে একটা ইটারেশন, অর্থাৎ এখানে একটা লুপ রান হবে, সেই জন্য আমাদেরকে ফর লুপ আমরা আনবো। ফর লুপের এখানে একটা ডামি ভেরিয়েবল থাকে, ডামি ভেরিয়েবল আমরা ধরে নিই সেটা হচ্ছে আই, এবং ইন আমাদের এখানে কয়টা ইটারেশন, টোটাল ইটারেশন হচ্ছে 1000, অর্থাৎ কি 0 to 999 পর্যন্ত এটা রান হবে। তো সেটার জন্য এই যে রান হবে একটা নাম্বার, মানে একটা নির্দিষ্ট পরিমাণ রেঞ্জ একটা নাম্বার রান হবে, সেই জন্য আমরা আপনাদেরকে বলছিলাম সেখানে রেঞ্জ ইউজ হবে, রেঞ্জ জিনিসটা ইউজ হবে। যেমন সি প্রোগ্রামিং এর সময় আমরা কিন্তু সরাসরি ডিফাইন করে দিতে পারতাম যে এত থেকে এত, কিন্তু এখানে পাইথনের ক্ষেত্রে আমরা তো দেখছি যে আমাদের এটি ইটারেশনস ইউজ করতে হয়, সরি ইটারেশন মানে এই রেঞ্জ ফাংশনটাকে ইউজ করতে হয় আপনার। তো এরপরে অবশ্যই ফরের পরে এটা। এখন একটা জিনিস মনে রাখবেন, আমি আবারও বলতেছি, একটু একটু ভালো করে শুনেন, যে এই সেমিকোলন গুলো
ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে ফাংশনের 1 ঘর গ্যাপ দিয়ে বা 2 ঘর গ্যাপ দিয়ে এই লাইন এবং পরের লাইনগুলো তার করসপন্ডিং আছে। ফরের থেকে ফর যদি এই ফাংশনের ভেতরে থাকে তাইলে এই লাইনগুলোর সাথে ফরকে অ্যালাইন করতে হবে। যদি বাহিরে থাকে তাহলে এখান থেকে এই যে এই জায়গা থেকে এটার বরাবর ডিফাইন এটার বরাবর নিয়ে আসতে হবে ফর। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কখনোই ইনফাইনাইট লুপ বানাতে যাবেন না। ঠিক আছে, হয়তো কোল্যাবে আপনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে আপনি যখন জুপিটারে কাজ করবেন তখন এটা আপনার কম্পিউটারের উপর সমস্যা ক্রিয়েট করবে। তাহলে আমাদের জেনারেল ইকুয়েশনটা কি ছিল? y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা বি, যেটা আমরা ধরি। ঠিক আছে, তো আমরা সেখানে ডিফাইন করছি এম কারেন্ট, বি কারেন্ট হচ্ছে 0, এই জন্য এম কারেন্ট, বি কারেন্ট। এক্স এর ভ্যালুটা আমাদের এখান থেকে আসবে, এক্স এর ভ্যালু ওটা এখান থেকে আসবে। ঠিক আছে, তো এখন এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে আমরা কাজ করি। এখন আমরা দুইটা পড়ছিলাম, খেয়াল আছে কিনা দেখেন। এই যে এখানে দুইটা দেখেন, এখানে দুইটা আমরা ডিফারেন্সিয়েশনের ভ্যালু পড়ছিলাম। এই যে ডিফারেন্সিয়েশনের দুইটা লাইন, আসেন এই লাইন দুইটা একটু লিখি। ধরা যাক এটাকে আমরা ধরছিলাম ঢালের ডিফারেন্সিয়েশন এম ডেরিভেটিভ বা এম ডি আমরা লিখলাম ইজ ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই এন, 2 ডিভাইড বাই এন, তারপরে হচ্ছে আপনার স্টার ডিভাইড বাই এন স্টার সাম। সাম কেন লিখছি? কারণ এখানে ইটারেশন হবে, একটার পর একটা পর একটা পর একটা পর একটা ভ্যালু আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। ঠিক আছে, সাম। তো সূত্র যদি ভালো করে খেয়াল করেন সেখানে যে জিনিসটা আছে এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়াই প্রেডিক্টেড, বা যেহেতু আমরা এখানে আচ্ছা প্রেডিক্টেড দিই, প্রেডিক্টেড যেখানে ওয়াই এর প্রেডিক্টেড তাহলে এখানে ওয়াই প্রেডিক্টেড এটা দিলাম। এরপরে হচ্ছে যে আমাদের ধরে আমরা সি বা বি যেটাই ধরি, বি ডেরিভেটিভ এটা সমান সমান হচ্ছে আমাদের, এটা সমান সমান হচ্ছে -2 ডিভাইড বাই এন স্টার সাম ওয়াই মাইনাস ওয়াই প্রেডিক্টেড। ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়াই প্রেডিক্টেড। তাহলে আমাদের আমরা এখানে টোটাল ওয়াই ইজ ইকুয়াল টু এম এস প্লাস সি এটাকে লিখলাম, অর্থাৎ আমরা এখানে লিনিয়ার রিগ্রেশনকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। আমাদের ডেরিভেটিভের দুইটা ফাংশন, সেই ডেরিভেটিভের ফাংশন দুইটা আমরা লিখছি। আচ্ছা, এখন আমরা লার্নিং রেটটা কে আমরা ডিফাইন করছি 0.01, এটা হচ্ছে আমাদের স্টেপ সাইজ। ভালো করে একটু শুনেন। এখন আমাদের এম এবং বি এর ভ্যালু, অর্থাৎ আমাদের ওয়েটের ভ্যালুটা আপডেট হবে। ওয়েটের ভ্যালুটা কি হবে? আপডেট হবে। তো ওয়েটের ভ্যালু যখন আপডেট হবে তখন আমরা নতুন ভেরিয়েবল আর না ধরে এই দুইটা ভেরিয়েবলের মধ্যেই আপডেটেড ভ্যালুটাকে আমরা রেখে দিই। কিভাবে রাখতেছি দেখেন, দেখলে বুঝবেন আপনারা। এই যে এম কারেন্ট সমান সমান এম কারেন্ট আগের যেটা ছিল সেটা মাইনাস লার্নিং রেট ইন্টু এমডি। এমডিটা হচ্ছে কি আমাদের ডেরিভেটিভ, এমডিটা হচ্ছে কি আমাদের এম এর সাপেক্ষে বা ঢালের সাপেক্ষে ডেরিভেটিভ। দেখেন একটু যদি সূত্রটা যদি দেখেন, এই যে দেখেন নতুন ওয়েট, ওল্ড ওয়েট, লার্নিং রেট, যার সাপেক্ষে ডেরিভেটিভ তাকে এখানে লিখবো। ঠিক আছে, ওকে। এটা একইভাবে আমাদের কিন্তু বি কেও ডেরিভেটিভ করতে হবে, কারণ আমরা আঁকার সময় আমরা এখানে 2D আঁকছি, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তো 3D না, 3D না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই বি কারেন্টটাকেও লার্নিং রেট দিয়ে আপডেট করতে হবে, লার্নিং রেট মাইনাস বিডি। এখন আমাদের এই প্রত্যেকটা ভ্যালুর রেজাল্ট আমরা দেখব, রেজাল্ট দেখে আপনাদেরকে অ্যানালাইসিস করে করে বলবো। ঠিক আছে, তো সেই জন্য আমরা প্রিন্ট করব, তো এখানে এম মানে হচ্ছে ঢালটা কত, বি এর ঢালটা কত সেটা, এবার হচ্ছে ইটারেশন আপনি কয়বার করতেছেন সেটা। ঠিক আছে, ইটারেশন কয়বার করতেছে সেটা, তো সেটা দিন। আচ্ছা, এখন দেখেন প্রথমে এম এ আপনি চাচ্ছেন যে এম এ হচ্ছে এম কারেন্টের ভ্যালুটাকে আপনি রাখবেন। এম এ শুরুতে আপনি এম কারেন্টের ভ্যালুটা দেখবেন, এরপরে আপনি বি কারেন্টের ভ্যালুটা দেখবেন, এরপরে কি করবেন? এরপরে হচ্ছে আপনি কতবার ইটারেশন হচ্ছে, মানে 1 নাম্বার ইটারেশনের ভ্যালু এত, দুই ইটারেশনে এম কারেন্ট বি কারেন্টের ভ্যালু, সেটা দেখার জন্য আপনাদেরকে এই যে ডামি ভেরিয়েবল আইটাকে প্রিন্ট করতে হবে। এরপরে আপনার ফাংশনটা কি করলেন, কল করলেন,
এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটু আবার আপনাদেরকে বলি। শুরুতে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর কিছু ভেরিয়েবল ভ্যালু আমরা ধরে নিলাম, এবং সেই ভ্যালুগুলো হচ্ছে ইজি করার জন্য আমি একটা এক্সাম্পল, বইয়ের একটা এক্সাম্পল নিলাম। 1 2 3 4 5 6 7 9 11 30 নিলাম। এটা করসপন্ডিং, এটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো ধরতে পারবেন, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ইজিয়েস্ট হয়, সে কারণে আমি বইয়ের একটা এক্সাম্পল নিলাম। আচ্ছা, তো আমাদেরকে এখানে কিছু ফাংশনকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো একটা ফাংশন ইমপ্লিমেন্ট করলে হয়তো আপনি একটা সূত্র লিখে দিলেই হয়ে যেত, এটা এখানে এট এ টাইম কয়েকটা ফাংশনকে আপনার ইটারেশনের ভিতরে আনতে হবে। সেটা আনার জন্য আপনাদেরকে অবশ্যই একটা ফাংশন ডিফাইন দিয়ে কাজটা করতে হবে। শুরুতে আমরা ঢালের ভ্যালু এবং ইন্টারসেপশনের ভ্যালু ধরে নিলাম 0, এটা। এরপরে আমরা টোটাল এখানে 1000 বার ইটারেশন করবো, অর্থাৎ 1000 বার এই ফর লুপটাকে ঘোরাবো, এবং আমাদের স্টেপ সাইজ বা লার্নিং রেট হবে, আমরা শুরুতে ধরে নিছি 0.001। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যেহেতু আমরা 1000 বার ঘুরাবো, অর্থাৎ 0 থেকে 999 বার যাবে, তাই আমরা এখানে যেহেতু আমাদের 1000 বার ঘুরাবে সেই জন্য আমরা ইউজ করলাম ফর, এবং যেহেতু 0 to 999 সেই জন্য আমরা ইউজ করলাম রেঞ্জ। এই জন্য আমরা আর ওয়াইলটাকে ইউজ করি না, ফরটাকে বেটার মনে করছি ইউজ করা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইউজ হবে লিনিয়ার রিগ্রেশন। দ্যাটস ওয়াই y is equal to mx plus c। যেহেতু আমরা এমটাকে এম কারেন্ট, বিটাকে বি কারেন্ট ধরে নিচ্ছি, তাই এখানে ফাংশন দিলাম, y দিলাম, y প্রেডিক্টেড দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে সূত্র করে লিখতে হবে। প্রথম সূত্র হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভ্যালু এমডি, দ্বিতীয় সূত্র হচ্ছে যে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের ভ্যালু। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কারেন্ট ভ্যালুটাকে আপডেট করা, আপডেট করে করে আমাদের বেস্ট লাইনটাকে খুঁজে বের করা। কারেন্ট ভ্যালুটাকে আপডেট করা, আমাদের বেস্ট লাইনটাকে কি করা, খুঁজে বের করা। ঠিক আছে, আমরা দিলাম, এবং বেস লাইনটা খুঁজে বের করতে হলে অবশ্যই এটা আপনাকে দেখতে হবে নিজের চোখে। এই যে আপনি নিজের চোখে দেখার জন্য প্রিন্ট দিলেন, এখানে একটা নতুন প্রিন্ট করার নতুন নিয়ম আপনি দেখলেন, যে এম সেকেন্ড ব্র্যাকেট, এটা আপনাদেরকে দেখাইছি কিনা আমার মনে নাই, এ ধরনের প্রিন্ট করার নিয়ম। এম সেকেন্ড ব্র্যাকেট, বি সেকেন্ড ব্র্যাকেট, ইটারেশন সেকেন্ড ব্র্যাকেট। তো প্রথম সেকেন্ড ব্র্যাকেটকে ডিফাইন করবে ফরম্যাট ফাংশনের প্রথম ভেরিয়েবল, দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটকে ডিফাইন করবে দ্বিতীয় ভেরিয়েবল, তৃতীয় সেকেন্ড ব্র্যাকেট ডিফাইন করলাম তৃতীয় ভেরিয়েবল। ঠিক আছে, তো বুঝতেছেন জিনিসগুলো আস্তে আস্তে লিটল বিট কমপ্লেক্স হচ্ছে, তো আপনার প্র্যাকটিস থাকতে হবে। দেখি ইরর আসে কিনা, কোনো ভুল টুল আসে কিনা। আচ্ছা, এখানে একটা ভুল শো করছে, and is not defined। এরর আসছে। আচ্ছা, এনটাকে আমরা ডিফাইন করিনি, মানে আমাদের এখানে টোটাল কয়টা ডাটা সেট আছে সেটা আমরা কিন্তু বলে দিই নাই। তাহলে n ইজ ইকুয়াল টু টোটাল আমাদের এক্স এর ভ্যালু যতটা আছে ততটাই তো আমাদের ডাটা, কারণ ততটা করসপন্ডিং আমরা কি পাবো, ওয়াই পাবো। এই যে আমরা এক্স এর লেন্থ ফাংশন আপনাদেরকে আমি আগে দেখাইছি, এক্স এর লেন্থটা হচ্ছে কি আমাদের ইয়ে। দেখে আর কোনো ইরর আসে কিনা, আসেনি। আচ্ছা দেখেন, একটু খেয়াল খেয়াল করে দেখেন, অনেকগুলো 1000টা আসবে টোটাল। একদম শুরুটা চলে আসি, দেখেন শুরুতে জিরোতম ইটারেশনে জিরো আসার কথা ছিল, কিন্তু আমাদের এখানে কিছু একটা মানে খুব কম একটা ভ্যালু শো করছে। দ্যাটস নট আ বিগ ডিল। তো আমরা যদি দেখেন প্রত্যেকটা ইটারেশনে এম এবং বি এর ভ্যালুটা, অর্থাৎ এম কারেন্ট বি কারেন্টের ভ্যালুটা লুপ ঘুরে ঘুরে আপডেট হচ্ছে, লুপ ঘুরে ঘুরে আপডেট হচ্ছে, লুপ ঘুরে ঘুরে আপডেট হচ্ছে, লুপ ঘুরে ঘুরে আপডেট হচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা দেখেন, লুপ ঘুরে ঘুরে আপডেট হচ্ছে, দেখেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কস্ট ফাংশনটাকে দেখা। মূল উদ্দেশ্য কিন্তু আমাদের কস্ট ফাংশন, কিন্তু এখানে কিন্তু কোনোখানে আমি কস্ট ফাংশনটাকে ডিফাইন করিনি, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কোনোখানেই কিন্তু আমি কস্ট ফাংশনটাকে ডিফাইন করি নাই। এখন কস্ট ফাংশনটা নেয়ার অ্যাবাউট জিরোর কাছাকাছি আসতেছে, এটা আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ আমরা এখানে আমাদের কস্ট ফাংশনটাও আমাদের অ্যাপ্লাই করতে হবে, ভালো করে বুঝেন, কস্ট ফাংশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ধরে নিছি একটা ভেরিয়েবল, তার নাম হচ্ছে কস্ট, সে কস্ট ফাংশন সমান সমান 1 ডিভাইড বাই n। যেহেতু আমাদের এখানে 0 থেকে 99, সেই জন্য আমাদের সাম ইউজ করতে হবে। সামের জন্য ফার্স্ট ব্র্যাকেট, সামের জন্য কি ফার্স্ট ব্র্যাকেট,
এখন আমাদের মিন স্কোয়ার এরর, সে কারণে একটা স্কোয়ার থাকবে, ঠিক আছে, সেখানে একটা স্কোয়ার থাকবে। ফর, এরপর হচ্ছে আমাদের ফর একটা ডামি ভেরিয়েবল ইন ওয়াই মাইনাস এত প্রেডিকশন। এতটুকু পর্যন্ত আসলো। এখন দেখি আমরা ইয়ে করতে পারি কিনা। আচ্ছা, তো কস ফাংশনটাকে যেহেতু আমাদের চোখে দেখতে হবে, সেহেতু আমরা কস ফাংশনটাকে এখানে লিখতে হবে যে কস্ট সেকেন্ড ব্র্যাকেট, এরপরে হয়েছে কমা আই কারেন্ট এম কারেন্ট। আচ্ছা, এরপরে ফরম্যাটে আমরা এখানে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে কস্ট, তাহলে আমরা থার্ডে কস্টটাকে ডিনোট করি কস্ট ভেরিয়েবল ডিফাইন করে লাগবে। এখন যদি একটু দেখি আমাদের কস ফাংশনটা কি আসে, আর দেখেন কস ফাংশনটা 0.95, এটা অনেক বেশি কিন্তু 0.95, এটা যে পার্সেন্টেজ আর 95% কাছাকাছি একটা কস ফাংশন আসতেছে, এটা খুব একটা ভালো না। এখন আমাদের আপডেট করতে হবে, ঠিক আছে, এখন আমাদের আপডেট করতে হবে। তো আপনাদেরকে আপডেট করতে, এখন আমাদের আপডেট করার দুটো জিনিস আছে, আপনি তো আর ফাংশনকে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইটারেশনের ভ্যালুটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে স্টেপ সাইজকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ইটারেশন ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে স্টেপ সাইজকে চেঞ্জ করতে পারবেন। ধরা যাক আমরা ইটারেশন আরেকটা 0 বাড়াই দিলাম এবং স্টেপ সাইজকে আমরা পয়েন্ট, আচ্ছা 0.1 দিয়ে দেখি কি অবস্থা, এটা একটা একটা করে দেখতে হবে। এখন দেখেন, এখন দেখেন আগের থেকে কমছে, আগের থেকে কি কমছে, দেখেন আগের থেকে অনেকটুকু কমছে। দেখেন আগে ছিল 95%, এখন হচ্ছে যে পার্সেন্টেজ আনলে 0.88% হচ্ছে ইরোর। কস্ট ফাংশনটা 8%, অর্থাৎ জিরোর মানে 0.079, মানে নিয়ার অ্যাবাউট 0.1, মানে জিরোর খুবই কাছাকাছি। 100% পাবেন যে এমন কোনো কথা নেই, মানে একদম জিরো পাবেন তাহলে তো এটা মডেলটা ওভারফিট না। তো আপনার এখন একটা জিনিস দেখেন, আপনি কখন বুঝবেন যে আপনার, কখন বুঝবেন যে আপনি এই যে এই গ্রাফের একদম এই গ্লোবাল মিনিমাতে আসে গেছেন, অর্থাৎ এই গ্রাফের আপনি এই পয়েন্টটাতে এসে গেছেন, যে কিভাবে বুঝবেন এই পয়েন্টটাকে এসে গেছে কিভাবে বুঝবেন, দেখেন আপনি এই জায়গাতে এগুলো দেখে বুঝবেন। দেখেন, দেখেন এম এর ভ্যালুটা নিয়ার অ্যাবাউট ফিক্সড হয়ে গেছে, দেখেন কতগুলো ইটারেশন এম এর ভ্যালু একদম ফিক্সড, বি এর ভ্যালুটাও ফিক্সড, লাস্টের দিকে এসে ফিক্সড হয়ে গেছে দেখেন, এবং কস্টের ভ্যালুটা ফিক্সড হয়েছে, পাশাপাশি কস্টের ভ্যালুটা অনেক কম আসছে। এখন দেখেন কোনো কারণে যদি আমরা কোনো কারণেই এম এর ভ্যালু ফিক্সড, বি এর ভ্যালু ফিক্সড, কস্টের ভ্যালু ফিক্সড, কিন্তু কস্টের ভ্যালু আপনি কমাইতে পারেন নাই, তার মানে হচ্ছে আপনার ডাটা সেটে ভুল আছে। এটা একটু ভালো করে সবসময় মনে রাখবেন জিনিসটা, এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল, মানে আমি প্র্যাকটিক্যালটা ফেস করছি, সবসময় মনে রাখবেন। কস্ট আপনি কমাইতে পারতেছেন, অর্থাৎ আপনার ডাটা সেটে মিস্টেক আছে, ইউ হ্যাভ টু কারেক্ট দ্য ডাটা সেট। ওকে, তখন ডাটা সেট কারেকশনের জন্য যেগুলো, সেগুলো আপনাদেরকে দেখাবো। আগেও একটা মিন দিয়ে কিভাবে কারেকশন করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ইনশাল্লাহ সামনের দিকে যখন টাইটানিক নিয়ে প্রজেক্ট করব, তারপরে হাউস প্রাইস প্রেডিকশন নিয়ে বড় একটা প্রজেক্ট করব, তখন ইনশাল্লাহ আমরা এগুলো দেখব কিভাবে মানে ইয়েগুলো আপডেট করা যাচ্ছে, ভ্যালুগুলো আপডেট করা যাচ্ছে সেগুলো। তো এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা একটু যদি, যারা আছেন একটু যদি বলি বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা, কারণ গ্রেডিয়েন্ট ডিসেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হয়তো বুঝতে পারছেন আমাদের যখন আমি বুঝাচ্ছিলাম। যদি কারো কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, আচ্ছা, যেহেতু কেউ কথা বলছে না অর্থাৎ মানে কারো প্রশ্ন নাই। আচ্ছা, তো আমাদের 5 মিনিট একটা ব্রেক হবে, ব্রেকের পরে ইনশাল্লাহ আমরা কিভাবে হাউ টু সেভ আ মডেল দেখবো, কিভাবে আমাদের মডেলটা সেভ করে। বেশি না, আর সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের একটা সেশন হবে, বেশি না, 15 থেকে 20 মিনিট একটা সেশন হবে। সরি, 5 মিনিট একটা ব্রেক হবে আপনাদের।
আচ্ছা, তো দেখেন লাস্ট ক্লাসে সরি দেখেন আমরা লাস্ট ক্লাসে যা করেছিলাম, আমরা একটা নিজেদের একটা ডাটা সেট বানিয়েছিলাম এবং বানানোর পরে আমরা কি করছি, ডাটা সেটটা শো করছি। শো করানোর পরে আমরা লিনিয়ার রিগ্রেশন দ্বারা মডেলটা ট্রেন করছিলাম। তো লাস্ট ক্লাসে সেই জিনিসটা যদি আপনাদেরকে একটু আরেকটু রিপিট করতে চাই, যেহেতু আমাদের ডাটা সেটটা একটা ডাটা ফ্রেম আকারে বা ডাটা সিরিজ আকারে আসবে, সেহেতু আমরা পান্ডাসটাকে ইম্পোর্ট করছি। এরপরে হচ্ছে যেহেতু আমাদের নাম্বার ইউজ করলাম, সেহেতু হচ্ছে আমাদের নামপাই ইউজ করছি। এরপরে ম্যাটপ্লট লিব ডট পাইপ্লট এস পিএলটি, যেহেতু আমাদের পাইপ্লট আর সেখানে যেহেতু পাইপ্লট আমরা ইউজ করব না আজকের ইয়েটাতে, তাই পাইপ্লটটা না দিলেও চলবে। এখন আমাদের কম্পিউটারের এখানে দেখেন আমার এই জায়গাটাতে হাউস প্রাইস সেলফ, এটা মনে হয় কত ক্লাস আমি দিছিলাম। এই যে এই জিনিসটা ধরা যাক দেওয়া আছে আমাদের, ঠিক আছে, এই জিনিসটা আমাদের দেওয়া আছে। তো আমরা এখানের মধ্যে এই জায়গায় গিয়ে এটা এখানে ইম্পোর্ট করলাম, ঠিক আছে। ইম্পোর্ট করে আমরা যেহেতু একটা সিএসভি ফাইল, তাহলে সিএসভি ফাইলটাকে আমরা রিড করলাম। এই যে সিএসভি ফাইলটাকে, তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু এত, কোনো সমস্যা নাই। এরপরে দেখেন আমরা যেহেতু লিনিয়ার রিগ্রেশন মডেলকে রান করব লাস্ট ক্লাসের মতো, আমরা এখানে sklearn ডট ইম্পোর্ট লিনিয়ার মডেল দিলাম। এরপরে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর এটাকে ফিট করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইসকে ফিট করলাম। তো ফিট করার পরে দেখি আমাদের কোনো ইরর আসে কিনা, এই যে লিনিয়ার রিগ্রেশন। এরপরে আমরা মডেলটাকে ফিট করলাম, প্রেডিকশন করলাম 5000-এর জন্য ভ্যালু কত আসে তত। ধরেন আপনি এরকম একটা বিশাল বড় একটা প্রজেক্ট বানাইলেন, ঠিক আছে, বিশাল বড় একটা প্রজেক্ট বানালেন। প্রজেক্ট বানানোর পরে আপনি এটাকে কিভাবে সেভ করবেন, মডেলটাকে কিভাবে আপনার কম্পিউটারে নিয়ে আসবেন, যেন পরে শুধু ওই সেভ ফাইলটা আপনি আপনার কোল্যাবে দিয়ে দিলেই, এরপরে শুধু এই লাইনটা লিখলেই আপনার আনসার চলে আসবে। দেখেন কিভাবে করতেছি আমরা। সেভ করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে একটা হচ্ছে পিকেলের মাধ্যমে করতে পারবেন, আর একটা হচ্ছে জবলিপ, ঠিক আছে। জবলিপটা হচ্ছে আপনার ওই সাইকিট লার্ন এটাকে বিল্ড করছে। এটা কিভাবে করবে দেখেন, খুবই ইজি। জাস্ট এটা আপনারা চাইলে এই কয়েকটা কোড লাইনকে আপনাদের কোথাও লিখে রাখতে পারেন বা ইয়ে করে রাখতে, এটা মুখস্থ করা লাগবে না। পিকেল আনছেন, এখন উইথ ওপেন মডেল ডট পিকেল, যেহেতু আপনি এটাকে রাইট করবেন তাইলে ডাব্লিউবি অ্যাজ এফ, এবং পিকেল ডট ডাম, যেহেতু আপনি যেই মডেলটাকে যে নাম দিয়ে সেভ করছেন সেটা ডট এফ, ঠিক আছে, দিলেন। আচ্ছা, ওপেন করলেন, একটু অপেক্ষা করুন। এই দেখেন পিকেল মডেলটা আপনার চলে আসছে, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এবার আপনি ভিজুয়াল স্টুডিও আপনার যে কোনো কিছুতে জুপিটারে আপনি রান করতে পারবেন, ঠিক আছে। এখন এই সেম পিকলটাকে আপনার চাচ্ছে আপনার এখানে এই জায়গাটাতে কি করতে, লোড করতে, ঠিক আছে। কিভাবে লোড করবেন দেখেন, উইথ ওপেন পিকল, এটা একটা যেহেতু লোড করবে অর্থাৎ কম্পিউটার পড়বে, তাই রিড অপারেশন আরবি অ্যাজ এফ এবং এমপি পিকেল ডট লোড। এমপি হচ্ছে একটা ভেরিয়েবল, কেন ভেরিয়েবল আন্ডারে রাখছি, যেন আমাদের পরে প্রেডিকশন করতে সুবিধা হয়। অর্থাৎ আপনি কি করবেন, শুরুতে এই পিকল মডেলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি আপনার জুপিটার নোটবুক অথবা আপনার এরকম একটা কোল্যাবের ডাইরেক্টরি খুলবেন। খুলে এই পিকল মডেলটাকে এখানে গিয়ে পিকল মডেলটাকে আপলোড করবেন। আপলোড করার পর আপনি এই লাইনটা লিখবেন এবং এইটাকে একটা ভেরিয়েবল আন্ডারে রাখবেন। এবার সেই ভেরিয়েবল ডট প্রিডিক্ট দিলেই আপনার এই ফাইলের ভিতর ঢুকে ফাইলের সব কিছুকে ও ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসবে। জাস্ট এই দুইটা লাইন লিখলেই আপনার ফাংশনটা এরকম, আপনার পুরো মডেলটাকে এটা দিয়ে সেভ করবেন, রাখবেন, ডাউনলোড করবেন। এরপরে এই ডাউনলোড করার ভ্যালুটা আপনি আপনার জুপিটার বলেন, ভিজুয়াল স্টুডিও বলেন, নতুন কোল্যাব বলেন, সবখানে যেখানে ইচ্ছে সেখানে এই দুইটা লাইন দিয়ে আপলোড করবেন। আপলোড করে একটা ফাংশন আন্ডার রাখবেন। এবার ফাংশন ডট পিডিট ফাংশনটা দিলেই এটা আপনার কি মডেলটা রান করা শুরু করবে। তো প্রোডাকশন লেভেলে যখন যায় তখন এরকম একটা সেট এরকম অনেকগুলো সেট করে করে অনেকগুলো প্রোগ্রামার মিলে একটা বিশাল বড় একটা প্রজেক্ট বানায়। তো প্রজেক্ট বানানোর পরে আপনি এই জিনিসটা করে ডাউনলোড ফাইলটা আপনি আপনার ইউকে পাঠিয়ে দিলেন, অপারেশন ম্যানেজারকে পাঠিয়ে দিলেন।
এরপর অপারেশন ম্যানেজার কি করবে, সবার ফাইলগুলো কালেক্ট করে, অপারেশন ম্যানেজার কিন্তু জানে না এই ফাইলের ভিতর কি আছে, কারণ ফাইল জানে কে, প্রোগ্রামার বা কোডার, যে সে হচ্ছে জানে ফাইলের ভিতর কি আছে, ঠিক আছে। তো সে কি করতেছে, ওকে, তো সে কি করতেছে ফাইল বানিয়ে দিয়ে দিচ্ছে। প্রোগ্রামার শুধু জানে যে হাউ টু ওপেন অর হাউ টু ফাইল, প্রোগ্রামার শুধু জানে এই দুইটা লাইন, প্রোগ্রামার এই দুইটা লাইন দিয়ে পেইড করতেছে, আর কিছুই না। সরি, অনেক ক্ষেত্রে প্রোগ্রামার এই দুইটা লাইনও জানে না, প্রোগ্রামার শুধু ইনপুট দেয়, এই লাইনটা মানে যে শুধু ইনপুট, মানে অপারেশন প্রোগ্রামার না, সরি ভুল বলছি, অপারেশন ম্যানেজার যে, সে শুধু ইনপুটটা দেয়। দেখেন না, জুতার দোকানে সে শুধু একটা কোড দিয়ে ইনপুট দেয়, আর ওইটা করসপন্ডিং জিনিসপত্র চলে আসে। ওকে জানে এটা পিছনে কোন প্রোগ্রামে কাজ করতেছে, যে সেলসম্যান সে তো জানে না কি প্রোগ্রাম কাজ করতেছে, বা যে ম্যানেজার সে তো জানে না, সে শুধু জানে এখানের মধ্যে এরকম ভ্যালু দিলে যে যেটা আসবে ওইটা আমাকে দিতে হবে। একইভাবে এই জবলিপ সেম, জবলিপের জন্য পিপডল ইনস্টল দিয়ে জবলিপ আনতে হবে, যেহেতু জবলিপটা হচ্ছে আপনার কি সাইকেট লার্নার, তো এটা আলাদা করে আনতে হবে, যেহেতু আপনার কোলাবেন না, এটা সাইকেট লার্নার, তো এটাকে আলাদা করে ইনস্টল করে এখানে ঢুকাইতে হবে, দেখেন স্যাটিসফাই। এরপরে হচ্ছে আপনাকে ইম্পোর্ট করতে হবে। এরপরে যদি মডেলটা এখানে আনতে চান, মানে মডেলটাকে আপনি যদি ডাউনলোড করতে চান, তাহলে এরকম দিবেন মডেল ডট জবলিপ নর্মাল। এরপরে মডেলটাকে যদি আপনি লোড করতে চান কম্পিউটারের মধ্যে, এই কোডটা দিয়ে হচ্ছে রাইট অপারেশন, মানে কম্পিউটার থেকে আপনি এই যে সেভ করে নিলেন আপনার ডাইরেক্টরিতে, আর এই ডাইরেক্টরি থেকে আপনি যদি এখানে আনতে চান, খুব ইজি, এখানে গিয়ে কপি পাথের এই জায়গায় ফাইলটা কপি করে এখানে লিখে দিবেন। এরপরে এমজি ডট প্রিডিক্ট, যেটা প্রিডিক্ট করতে হবে আপনাদেরকে সেটা। আচ্ছা, তো আজকে একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে যে ধরা যাক আপনার থেকে 1,00,000টা ডাটা আছে, ঠিক আছে, 1,00,000 ডাটা আছে। এখন আপনি লিনিয়ার রিগ্রেশনের মধ্যে আপনি জানেন এটার ভিতরে যে ফাংশন সেটা হচ্ছে y is equal to mx plus c, বা y is equal to m1 x1 m2 x2 m3 x3 plus b, এটা আপনি জানেন। যার ফলে এটার আনসার কি হবে সেই জিনিসটা আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে বের করতে পারতেছেন, মনোযোগ দিয়ে শুনেন, বের করতে পারতেছেন। অর্থাৎ আপনি কোনো একটা ডাটা সেট দ্বারা কম্পিউটারকে ট্রেনিং করার পরে লিনিয়ার রিগ্রেশন আনসার কি হবে, সেই আনসারটা আপনার কম্পিউটার ঠিকমতো দিতে পারতেছে কিনা আপনি খুব ইজিলি ম্যানুয়াল ক্যালকুলেশন করে করতে পারতেছেন। কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য মডেলগুলো বা যখন এখানে আরো অনেকগুলো এক্স এর ভ্যালু আপনার অ্যাড হবে, অর্থাৎ অনেকগুলো ফিচার আপনার অ্যাড হবে, তখন কি আপনি এত সহজে করতে পারবেন? না, পারবেন না। আপনি এত ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন না। সেটার জন্য বেস্ট নিয়ম হচ্ছে আপনার টোটাল যেটা ডাটা টেবিলটা থাকবে, টোটাল সেই ডাটা টেবিলের মধ্যে 80% ডাটা বা 70% ডাটাকে আপনার কম্পিউটারকে ট্রেন করাবেন। কারণ আপনার ওই এক্স এবং ওয়াইটা হচ্ছে আপনার জানা, এবং বাকি 30% যে ডাটা আছে সেই ডাটাগুলো কিন্তু আপনি এক্স ওয়াই জানেন। তখন কি করবেন, সেই 30% ডাটা রাখবেন আপনার টেস্টের জন্য। মডেল ক্রিয়েট করার পরে এমজে ডট প্রেডিক্ট, অর্থাৎ প্রেডিকশন দিয়ে আপনি এক্স এর ভ্যালুটা দিবেন, এরপর এটার করসপন্ডিং ওয়াই এর ভ্যালুটা পাবেন। কারণ আপনি তো ডাটা থেকে আগেই জানেন যে ওয়াই এর ভ্যালুটা কি আছে, এখন দুটোটা ভ্যালু কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে এখান থেকে আপনি কতটুকু ইরর আছে সেটা বের করতে পারবেন। বিষয়টা বুঝছেন কিনা বলেন? অর্থাৎ আপনি টোটাল যে ডাটা সেট আছে সেখানে এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে জানা, যেখানে এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে কি আপনার জানা। তো সেখান থেকে কি করছি আমরা, টোটাল এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের জানা। তো আমরা যদি একটু আবার বলি, অর্থাৎ হচ্ছে আমাদের টোটাল যে ডাটা টেবিলটা আছে সেই ডাটা টেবিলের 70 বা 80% ডাটাকে আমরা কি করব, ডাটাকে হচ্ছে আমরা ট্রেন মডেলটাকে ট্রেনিং করব। বাকি 30% যে ডাটা, সেই ডাটাটা হচ্ছে যে সেই ডাটার ইনপুট বা এক্স এর ভ্যালু আমরা জানি, ওয়াই এর ভ্যালু আমরা জানি। তো সেই ডাটাটাকে আমরা রাখবো টেস্টের জন্য। এবার আমরা এক্স এর ভ্যালু দিয়ে আমরা মডেল থেকে ওয়াই এর ভ্যালু তো পেয়ে যাব। এবার ওই ওয়াই এর ভ্যালু আমরা ম্যানুয়ালি ডাটা টেবিলের ওয়াই এর ভ্যালুর সাথে কম্পেয়ার করব, তখন আমরা বুঝে যাব আমাদের এটা ঠিক আছে কি নাই। দেখেন আমরা কিভাবে করতেছি, শুরুতে আমরা ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, ম্যাটপ্লটলিব লাগতে পারে, নাও লাগতে পারে, দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে একটা টেবিল বানাইছিলাম, একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে
ট্রেন টেস্ট স্প্লিটের একটা টেবিল বানাইছিলাম, এই যে ট্রেন টেস্ট স্প্লিটের এইজ, এরিয়া, এইজ এবং হাউসের প্রাইস নিয়ে একটা হিস্ট্রি বানাইছিলাম। তো এটাকে আমরা চলেন আমরা এখানে আপডেট মানে আপলোড করে দিই। কোথায় কোথায়, এত টেস্ট স্পিড সিএসভি ফাইল আমরা আপলোড করে দিলাম। এটার আগে একটু লিখে দিই। ঠিক আছে, স্প্লিট, আচ্ছা। তো আমরা এই ফাইলটা এখানে আপলোড করলাম। এরপর আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার আন্ডারে pd.read.csv আমরা দিলাম। আমাদের এটা এগুলো লাস্ট ক্লাসের জিনিসপত্র, সেই জন্য আমি আর লিখি নাই, মানে আগের থেকে মানে আগের ইয়েটা আপনাদেরকে যে করে রাখছিলাম আগে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমরা লিখবো এবং এই জায়গায় ঢুকবে, যে এই জায়গার এই কপি পাতের এই জিনিসটা এখানে ঢুকবে। আচ্ছা, এখন আপনি চাইলে ডাটা দিতে পারেন বা ডাটা ডট হেড দিতে পারেন। ডাটা ডট হেড দিলে প্রথম 5টা শো করবে, আর শুধু যদি ডাটা দেন, দেখেন শুধু যদি ডাটা দেন তাহলে হচ্ছে আপনার সবগুলোই শো করবে। দেখেন সবগুলো শো করবে, এই যে 12টা টোটাল। আর আপনি যদি ডাটা ডট হেড দেন তাহলে প্রথম 5টা। ঠিক আছে, মানে আপনার যদি টেবিল নিয়ে শুরু থেকে একটু ভালো আইডিয়া থাকে, মানে অর্থাৎ কেউ আপনাকে বলে যে টেবিলের এগুলো এগুলো এরকম, এগুলো এগুলো এরকম, তখন আপনার শুরুতে 5টা দেখেই কাজ শুরু করবেন। এত বড় টেবিল কেন আপনার এখানে প্রিন্ট করবেন? ঠিক আছে, এবার দেখেন আপনি যেগুলো হচ্ছে আপনার ফিচার বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেগুলোকে এক্স নামে একটা ভেরিয়েবল আন্ডার রাখলেন। যেহেতু এটা একটা 2D, সেহেতু এখানে ডাবল 2বার ইয়ে দিতে হবে। এবং ওয়াই ডাটাটাকে আমরা প্রাইজের আন্ডারে রাখলাম। আসলে আমরা এক্সটাকে একটু প্রিন্ট করি। ঠিক আছে, এক্সটাকে একটু প্রিন্ট করি, ওয়াই ডাটাকে রাখলাম। আসলে এক্সটাকে প্রিন্ট করি। তো এক্সটাকে প্রিন্ট করে এক্সের আন্ডারে আমরা কি রাখছি, শুধু এরিয়া আর এইচ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো শো করছে, ডট হেড দিলে শুধু 5টা শো করবে, 0 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, আসেন এখন আমরা কি করব দেখেন, ওয়াই চাইলে ওয়াইও দেখতে পারেন। ঠিক আছে, এখন আমরা কি করব, এবার এই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু থেকে আমরা 80% ডাটাকে রাখবো ট্রেনের জন্য, ওয়াই এর ভ্যালু থেকে 80% ডাটাকে রাখবো আমরা ট্রেনের জন্য, এবং বাকি 20% রাখবো টেস্টের জন্য। সেটা কিভাবে করবো একটু দেখেন। যদি আমরা আস্তে আস্তে উঠি, প্রথমে দেখেন scikit-learn ডট মডেল, মডেল সিলেকশন, ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট। এই জিনিসটা আপনাদের মুখস্থ করতে হবে না, আপনার এই জিনিসটা লিখে রাখবেন। এই লাইনটাও কোথাও লিখে রাখবেন। দেখেন, এখন দেখেন টোটাল ডাটা সেটটাকে আপনি 4টা ভাগে ভাগ করছেন, ভালো করে শুনেন। প্রথমত এক্স এবং ওয়াই, এক্স এর ভিতর সকল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই এর ভিতর সকল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার ওয়াই কে 80%, এক্স এর প্রথমে 80% রাখছেন যে ট্রেনের জন্য, এক্স ট্রেন, এবং এক্স এর বাকি 20% রাখছেন টেস্টের জন্য, এক্স টেস্ট। ওয়াই এর প্রথম 80% রাখছেন ট্রেনের জন্য, ওয়াই এর পরের 20% রাখছেন টেস্টের জন্য, অর্থাৎ এখানে 4টা ভেরিয়েবল সেটা। এবার টেস্ট ট্রেন স্প্লিট। ওকে ওকে, এক্স ওয়াই এই সিরিয়ালটা মেনটেন করা ট্রাই করবেন, নাহলে দেখবেন যে ভেরিয়েবল এখানে যদি ওয়াই ট্রেন দিয়ে দেন তাহলে এখানে এক্স টেক্সটের ভ্যালুটা ওয়াই টেস্ট ট্রেনের ভিতরে আসে যাবে। এই সিরিয়াল মেনটেন করা ট্রাই করবেন, এক্স ওয়াই। এবার টেস্ট সাইজ 0.2, টেস্ট সাইজ 0.2 মানে কি, ট্রেন 0.8 এবং টেস্ট 0.2, অর্থাৎ ট্রেন 80%, টেস্ট 0.2%, টেস্ট সাইজ 0.2। এখন র্যান্ডম স্টেট এটা দিলেও হয়, না দিলেও হয়। যদি র্যান্ডম স্টেট আপনি ধরেন, তখন ওরা র্যান্ডমলি যে কোনো 8টা ভ্যালু করে সিলেক্ট করবে, এবং যতবারই আপনি প্রোগ্রামটা এক্সিকিউট করবে ওরা সেম ভ্যালুকে নিয়েই ট্রেন করাবে। ঠিক আছে, কিন্তু যদি র্যান্ডম স্টেট 0 বা 10 বা যেটাই হোক সেটা যদি না দেন, তখন হচ্ছে আপনার কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে সে এক এক সময় এক এক রকমের ভ্যালু নিয়ে এসে ইয়ে করবে। ধরা যাক র্যান্ডম স্টেট, ধরা যাক আপনি এখানে দিলেন যে 10, অর্থাৎ র্যান্ডম স্টেট যখন আপনি কি করবেন 10 নেবেন, তখন হচ্ছে র্যান্ডমলি 10টা ভ্যালু কি করবে, চুজ করবে, র্যান্ডমলি 10টা ভ্যালুকে চুজ করবে এবং সে 10টা ভ্যালু নিয়ে এটা আপডেট করতে থাকবে। র্যান্ডমলি সে চুজ করবে, ফিক্সলি চুজ করবে না। আচ্ছা, এখন হচ্ছে এক্স ট্রেন, দেখেন একটু লিখে রাখছি, দেখেন এক্স ট্রেন ইজ চেঞ্জেবল অল টাইম, এভরি টাইম ইউ সি দ্য এক্স ট্রেন ইউ উইল শো দ্য ডিফারেন্ট ভ্যালু অ্যান্ড টু ফিক্সড ইট। ধরা যাক আপনি এটা ফিক্স করতে চাচ্ছেন, তখন র্যান্ডম স্টেট 10 দিয়ে দিলেন, অর্থাৎ 10টা র্যান্ডম স্টেটের ভ্যালু ফিক্স থাকবে।
বাকিগুলো চাইলে চেঞ্জ হইতেও পারে, কিংবা আপনি চাইলে সবগুলোই ফিক্স রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে আমরা এক্স ট্রেনের ভ্যালুটা দেখি। এক্স ট্রেনের ভ্যালু দেখেন 10টা ভ্যালু। 10টা ভ্যালু হচ্ছে আপনার শো, 1টা 2টা, 10টা ভ্যালু না, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আচ্ছা 10টা ভ্যালু শো করছে এখানে। অর্থাৎ 80% ট্রেনের মধ্যে আছে। 80% মানে একদম বরাবর 80% হইতে হবে এমন কোনো কথা নাই। ধরা যাক 7.2 আসছে, সে 8 সে 8টাও ধরতে পারে, সে 7টা ধরতে পারে, কোনো পেইন নেই, ঠিক আছে। একইভাবে আপনি, আচ্ছা এখন এক্স ট্রেনের লেন্থ আমরা দেখলাম, লেন্থ এত, ওয়াই টেস্টের লেন্থ হচ্ছে 3। দেখছেন টোটাল হচ্ছে 0 থেকে 12 ছিল, তাইলে এক্স ট্রেনের লেন্থ এত, এক্স টেস্টের লেন্থ হবে 3, ওয়াই টেস্টের লেন্থ হবে আপনার 3, আপনারা দেখতে পারেন। আচ্ছা এবারে এবারে তো আমাদের নর্মাল, আমাদের পুরো টেবিলটাকে আমাদের লিনিয়ার রিগ্রেশনে আনতে হবে। ফ্রম স্কেলার ডট ইম্পোর্ট লিনিয়ার মডেল। এবার আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা লিনিয়ার মডেল ডট লিনিয়ার রিগ্রেশনকে লিখলাম আগের মতো। এখন দেখেন আমরা আগে পুরা এক্স এবং ওয়াই কে আমরা ট্রেন করতাম, ঠিক আছে। কিন্তু এখন আমরা টেস্টের ভ্যালুগুলোকে হাতে রাখি দিব, শুধু ট্রেইনের ভ্যালুগুলো দিয়ে আমরা এই মডেলটাতে ফিট করব। লিনিয়ার রিগ্রেশনটা শুধু ট্রেইনের ভ্যালু দিয়ে আমরা মডেলটাতে ফিট করব। ওকে, ফিট করলাম। এরপর এক্স ডট টেস্ট ডট প্রিডিক্ট, টেস্ট ডট প্রিডিক্ট দেখেন, অর্থাৎ আমাদের টেস্টের যে ভ্যালুগুলো আছে, আমাদের টেস্টের যে ভ্যালুগুলো আছে সেই এক্স টেস্টের ভ্যালুর জন্য আমরা ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি সেটা একটু দেখি। অর্থাৎ এক্স টেস্টের ভ্যালুগুলো আপনি মডেলটাতে ইনপুট দিলেন, আর আইপি প্রিডিক্ট ডট এক্স টেস্ট, এটার জন্য করসপন্ডিং ওয়াই এর ভ্যালুটা কত পাইছে এটা এখানে দিয়ে দিছে। এখন মজার বিষয় হচ্ছে ওয়াই এর ভ্যালুটা কত সেটা তো আপনি আপনার ডাটা টেবিলের মধ্যে আপনি জানেন, অর্থাৎ এই 3টা ভ্যালু দিয়ে কিন্তু আপনি ডাটাটাকে ট্রেন করান নাই, ডাটাটা কিন্তু আপনি জানেন। তখন আসেন একটু তুলনা করে দেখি। দেখেন তুলনা যদি আপনি করেন তাহলে জিনিসটা খেয়াল করে দেখেন। ওয়াই টেস্ট, আচ্ছা এখন যদি আপনি খেয়াল করে দেখেন যে শুরুর দিকে ডাটাটা কত, 24, 24,000 আসার কথা ছিল, আসছে 24,600 কত 59, মানে কিছু ইরোর, আপনার ইরোর আছে। পরের ডাটা আসার কথা ছিল 24,500, যদি একজ্যাক্ট আসছে তখন হচ্ছে এত কথা ছিল, কিন্তু আসছে কত এত। পরেরটা হচ্ছে 15,000 আসার কথা ছিল, আসছে কত 12,700, মানে প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। যেহেতু আমরা এখানে কোনো প্যারামিটার টিউনিং করি নাই, তাই আমাদের এটাকে মোটামুটি ভালো বলে আপনি ধরে নিতে পারেন। তো প্যারামিটার টিউনিং করার জন্য এই টেস্ট সাইজকে আপনি চেঞ্জ করতে পারবেন, র্যান্ডম সাইজকে আপনি স্টেট চেঞ্জ করতে পারবেন। যেহেতু এটা আমাদের বানানো একটা ডাটা টেবিল আর এখানে ডাটা অনেক কম, তাই আপনি এখানে যতই চেঞ্জ করেন এই ভ্যালুগুলো খুব একটা ইয়ে হবে না, ইরর আপনার থাকবেই। কারণ মেশিন লার্নিং মডেলের মূল ইয়ে কি, যত বেশি ডাটা তত অ্যাকুরেট ভ্যালু। তো আশা করি আপনাদের আজকের ক্লাসটা অনেক ভালো লাগবে, আর জিনিসগুলো আস্তে আস্তে অনেক কমপ্লেক্স হতে যাচ্ছে। আশা করি আপনার কাজটা, মানে আপনারা যারা মেশিন লার্নিং নিয়ে আগে ইউটিউব ঘাটাঘাটি করছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আজকের ক্লাসটা কত বেশি ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসে যে জিনিসগুলো আমি অনেক ইজিলি আপনাদেরকে বলে দিয়েছি, অনেক গোছালোভাবে বলে দিয়েছি, হয়তো আপনারা যখন ইউটিউব দেখবেন বা ইউটিউব আগে দেখছে এই বিষয় নিয়ে আপনারা টুকটাক আইডিয়া আছে, ওরা বুঝতে পারবেন যে জিনিসটা আমি কত ডেপথ থেকে আলোচনা করছি, কত ইজি ভাবে, অনেক ইজি ল্যাঙ্গুয়েজে অনেক ডেপথের জিনিসগুলো আপনাকে এখানে আলোচনা করছি আমরা। ইনশাল্লাহ আপনাদের প্র্যাকটিসটা অব্যাহত রাখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।